আমরা তো সারাদিন তথ্যের এক সাগরে হাবুডুবু খাই, তাই না? কিন্তু কখনো কি মনে হয়েছে যে এই সব কিছুর পেছনেও একটা গণিত কাজ করছে? চলুন আজ সেই লুকানো গণিতের গল্পটাই শোনা যাক, যেটা আমাদের সবকিছু খুঁজে পেতে সাহায্য করে। ভাবুন তো একবার, আমরা তথ্যের কি বিশাল এক মহাসাগরের মধ্যে আছি। কোটি কোটি বই, আর্টিকেল, ওয়েব পেজ সবকিছু মিলিয়ে এক এলাহি কাণ্ড। কিন্তু এত কিছুর ভিড়ে এই বিশৃঙ্খলার মধ্যে থেকে ঠিক দরকারি জিনিসটা খুঁজে বের করার উপায়টা কি? মজার ব্যাপার হলো এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে গণিতের ভেতরে। গণিতের একটা অসাধারণ ক্ষমতা আছে, আর সেটা হলো যে কোনো বিশৃঙ্খলাকে একটা ছকে ফেলে দেওয়া। গণিতই পারে এই তথ্যের জঙ্গলকে একটা সুন্দর সাজানো বাগানে পরিণত করতে। তো প্রথম প্রশ্নটাই আসে, এই বিশাল আর এলোমেলো তথ্যের জগৎকে কিভাবে একটা নিয়মের মধ্যে আনা যায়। এখানেই চলে আসে ইনফরমেশন স্টাডিজের ধারণা, যার কাজই হলো কাঁচা ডেটাকে ব্যবহারযোগ্য জ্ঞানে বদলে দেওয়া। আর এই কাজটা করেছিলেন কয়েকজন অসাধারণ মানুষ। তাদের শুধু গবেষক বললে ভুল হবে, তারা ছিলেন অনেকটা আবিষ্কারকের মতো, যারা এই তথ্যের বিশাল দুনিয়ার জন্য প্রথম একটা মানচিত্র তৈরি করেছিলেন। এই মানচিত্র তৈরির গল্পের নায়কেরা হলেন লটকা, ব্র্যাডফোর্ড, শানন এবং জিফের মতো কয়েকজন অগ্রপথিক। তাদের যুগান্তকারী সব আবিষ্কারই প্রথম আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে তথ্যের এই আপাত বিশৃঙ্খলার ভেতরেও কিছু নির্দিষ্ট প্যাটার্ন বা নিয়ম লুকিয়ে আছে। ব্র্যাডফোর্ডের সূত্রটা তো রীতিমতো চমকে দেওয়ার মতো। ধরুন, কোনো একটা নির্দিষ্ট বিষয়ে যত আর্টিকেল লেখা হয় তার প্রায় 1/3 আসে হাতে গোনা মাত্র কয়েকটি জার্নাল থেকে। মানে মাত্র 5টা জার্নালই হয়তো মোট আর্টিকেলের 33% ছেপে ফেলছে। বেশ, তাহলে পরের 1/3 আর্টিকেল খুঁজে পেতে কি করতে হবে? আমাদের আরও অনেক বেশি জার্নালের খোঁজ করতে হবে। দেখা যাচ্ছে পরবর্তী 33% আর্টিকেলের জন্য আমাদের আরও 15টা জার্নালের সাহায্য নিতে হচ্ছে। আর গল্পের শেষটা আরও নাটকীয়। শেষ 1/3 আর্টিকেল খুঁজে বের করতে লাগছে আরও অনেক বেশি, মানে 45টা জার্নাল। এর মানে কি দাঁড়ালো? মানে হলো, তথ্য কিন্তু সব জায়গায় সমানভাবে ছড়িয়ে থাকে না, বরং কিছু নির্দিষ্ট জায়গাতেই সেগুলো জমা হয়ে থাকে। এই অনুপাতটা প্রায় 1:n/n² মতো, যা আমাদের তথ্য খোঁজার পুরো ধারণাটাই বদলে দিয়েছে। আচ্ছা, এই প্যাটার্নগুলো তো জানা গেল, কিন্তু এগুলো ব্যবহার করে যখন আমরা কিছু খুঁজি, তখন পর্দার আড়ালে আসলে কি ঘটে? এর পেছনেও আছে কিছু দারুণ শক্তিশালী গাণিতিক টুলস। যে কোনো ডেটাবেস অনুসন্ধানের একেবারে গোড়ার কথা হল বুলিয়ান লজিক। শুনতে কঠিন লাগলেও ব্যাপারটা খুবই সহজ। অ্যান্ড অপারেটর দুটো জিনিসকে একসাথে খোঁজে। ওআর যে কোনো একটা পেলেই ফলাফল দেখায়, আর নট কোনো কিছুকে তালিকা থেকে বাদ দিয়ে দেয়। এই সহজ 3টে অপারেটর দিয়েই কিন্তু সার্চের পুরো ভাষাটা তৈরি হয়েছিল। এখন অনুসন্ধানের দুটো মডেলের মধ্যে পার্থক্যটা দেখুন, বেশ মজার। বুলিয়ান মডেলটা হলো এক কথার মানুষ। সে শুধু দেখে যা খোঁজা হচ্ছে তার সাথে ডকুমেন্টটা হুবহু মিলছে কিনা। উত্তরটা হয় হ্যাঁ, না হয় না। কিন্তু ভেক্টর স্পেস মডেলটা অনেক বেশি আধুনিক। সে দেখে ডকুমেন্টটা সার্চের ঠিক কতটা কাছাকাছি, আর সেই অনুযায়ী সবচেয়ে প্রাসঙ্গিক ফলাফলগুলো সবার আগে এনে একটা তালিকা বানিয়ে দেয়। আর এই সব গাণিতিক নীতির সবচেয়ে বড় আর বিখ্যাত প্রয়োগ যদি কিছু হয়ে থাকে, তবে সেটা হলো পেজ র্যাঙ্ক। এটা এমন এক জিনিস যা পুরো ইন্টারনেটকে র্যাঙ্ক করার পদ্ধতিটাই আমূল বদলে দিয়েছিল। পেজ র্যাঙ্কের মূল আইডিয়াটা কিন্তু খুব সহজ। একটা ওয়েব পেজ কতটা গুরুত্বপূর্ণ সেটা নির্ভর করে অন্য কতগুলো এবং কতটা গুরুত্বপূর্ণ পেজ থেকে সেটা লিঙ্ক দেওয়া হয়েছে তার ওপর। মানে প্রত্যেকটা লিঙ্ক এখানে একটা ভোটের মতো কাজ করে। এই অ্যালগোরিথমটা অনেকটা একটা বিহাল জনপ্রিয়তা প্রতিযোগিতার মতো কাজ করে। ভাবুন তো, পুরো ইন্টারনেট একটা শহর, আর প্রত্যেকটা ওয়েব পেজ একজন মানুষ। কেউ যখন অন্য পেজকে লিঙ্ক করে, সে আসলে তাকে একটা ভোট দিচ্ছে। কিন্তু আসল মজাটা এখানেই। শহরের একজন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি, ধরা যাক একটা বড় নিউজ সাইট, তার দেওয়া ভোটের মূল্য কিন্তু একজন সাধারণ মানুষের ভোটের চেয়ে অনেক অনেক বেশি। বারবার এই ভোটের হিসাব কষেই অ্যালগোরিথমটা ঠিক করে ফেলে এই শহরে কে কতটা প্রভাবশালী বা গুরুত্বপূর্ণ। সুতরাং পেজ র্যাঙ্কের সবচেয়ে বড় শিক্ষাটা হলো, ইন্টারনেটের দুনিয়ায় গুরুত্ব শুধু নিজের কন্টেন্টের ওপর নির্ভর করে না, বরং কারা সেই কন্টেন্টকে স্বীকৃতি দিচ্ছে বা লিঙ্ক করছে তার উপরও অনেকখানি নির্ভর করে। এই একই ধরনের গাণিতিক যুক্তি কিন্তু শুধু ওয়েব পেজের ক্ষেত্রেই নয়, বিজ্ঞান আর গবেষণার জগতেও প্রভাব মাপার জন্য ব্যবহার করা হয়। এর একটা চমৎকার উদাহরণ হল এইচ ইন্ডেক্স। ধরুন, একজন গবেষকের এইচ ইন্ডেক্স হল 4। এর মানে হল তার এমন অন্তত 4টা গবেষণাপত্র আছে যেগুলোর প্রত্যেকটাকে অন্তত 4 বার করে সাইট করা হয়েছে।
এটা কিন্তু এক ঢিলে দুই পাখি মারার মতো। একই সাথে একজন গবেষকের উৎপাদনশীলতা এবং তার কাজের প্রভাব দুটোই মেপে ফেলে। কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসে। একজন গবেষকের সারা জীবনের পরিশ্রম, তার সাফল্য, তার ব্যর্থতা, তার যুগান্তকারী সব মুহূর্ত, এই সব কিছুর গভীরতাকে কি সত্যিই একটা মাত্র সংখ্যা দিয়ে মাপা যায়? আর সবশেষে একটা চূড়ান্ত প্রশ্ন নিয়ে ভাবা যাক। আমরা দেখলাম গণিত তথ্যের এই বিশাল জগৎটাকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসে, কিন্তু কোন শৃঙ্খলাটা সবচেয়ে ভালো, কোন র্যাঙ্কিংটা সবচেয়ে কাজের, সেই সিদ্ধান্তটা শেষ পর্যন্ত কে নেবে? এই প্রশ্নের উত্তরের মধ্যেই হয়তো লুকিয়ে আছে তথ্য ব্যবস্থাপনার ভবিষ্যৎ।